সিনিয়র নায়েবে আমির মৌলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মৌলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, আমার বাংলাদেশ এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট রানা আবদুল্লাহ আল মামুন রানা, এছাড়া পিডিপির মহাসচিব নাইমুদ্দিন নিজাম, জাকবার মহাসচিব অধ্যাপক ইকবাল হুসাইন বাদ পড়ছে। এই মিলে আমাদের 11 দলের লেজি কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে আমরা দেশের এই প্রেক্ষাপট, দীর্ঘদিন যেটা আমরা অতিক্রম করে এসেছি, 17 বছরের যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আমলের যে কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে মুক্তি লাভ করে 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাত্রা শুরু করেছে। সেটা প্রাতিষ্ঠানিক রূপ বা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনার যে সাংবিধানিক পদ্ধতি আছে, সে অনুযায়ী 12 ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আশা করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই আমরা সংসদীয় গণতন্ত্রের এই যাত্রাটাকে পরিণত লাভ করতে পারব। দুর্ভাগ্যজনক হলো, সে নির্বাচন নিয়ে এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপি বিভিন্ন মহল যোগসাজশ করে জাতির সে প্রত্যাশাকে ব্যর্থ করে দিয়েছে। বিশেষ করে একই দিনে যে 2টি ভোট হলো, একদিকে জাতীয় সংসদ গঠন করার ভোট, দলীয় প্রতীক বা স্বতন্ত্র প্রার্থীদের মার্কায় ভোট দিয়েছে, আরেকটি ভোট হয়েছে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেখানে যে 48টি বিষয়ে যে সাংবিধানিক সংস্কার, সেই সংস্কারগুলোর উপর গণভোট অনুষ্ঠিত হয়। বিশেষ করে সংস্কারের উপর যে আদেশ জারি হয়, সে আদেশের উপর গণভোট। এই গণভোটের মূল প্রতিপাদ্য যেটা ছিল, একটা সাংবিধানিক সংস্কার কমিশন গঠিত হবে এবং সংসদ সদস্য 2টি শপথ নেবে। সংসদ সদস্য শপথ নেবেন, সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংবিধানের অধিবেশন আহ্বান করবেন। একই পদ্ধতিতে এই জুলাই সনদের যেটা বলা আছে, বর্তমান ক্ষমতাসীন দল সহ সকল রাজনৈতিক দল যেখানে স্বাক্ষর করে জাতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, সেখানে স্পষ্ট বলা আছে একই পদ্ধতি মানে যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হয়, সে পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকা হয়। দুর্ভাগ্যজনক হলে সত্য, জনগণের রায়কে উপেক্ষা করে, অবজ্ঞা করে, অবমাননা করে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়ে এই বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নেয়নি, প্রত্যাখ্যান করেছে।
যে কারণে সংবিধান সংস্কার পরিষদ অদ্যাবধি গঠিত হয়নি এবং অধিবেশনও ডাকা হয়নি। বিরোধী দলের সদস্যগণ দুটি শপথই নিয়েছিলেন। সে প্রেক্ষিতে বিরোধী দলের পক্ষ থেকে 30 দিনের যে বাধ্যবাধকতা ছিল সেটার সমাপ্তি দিনে সংসদে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পরবর্তী সময়ে মুলতবি প্রস্তাব আনে, আলোচনা হয়ে সেটা টপ আপ করে দেন বর্তমান সরকার। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আজকে এই গণ অধিকার, এই গণভোটের যে রায় এবং জুলাই সনদ তথা এই সংস্কার যে জনগণের কাছে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ছিল, সেই জায়গাটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই জন্য আমরা 11 দলের পক্ষ থেকে সংসদে ভূমিকা রাখার পাশাপাশি রাজপথের আন্দোলনের ডাক দিয়েছিলাম। আপনাদের সামনে 3 পর্বের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। প্রথম 2 পর্বের কর্মসূচি সফল বাস্তবায়ন হয়েছে, 3য় পর্বের কর্মসূচি চলমান রয়েছে। গত 16 তারিখ আমরা রাজশাহীতে 11 দলের সমাবেশ করেছি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 13 তারিখ চট্টগ্রামে 11 দলের সেই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাজশাহীতে যে বিশাল জনসমুদ্র আমরা দেখেছি, চট্টগ্রামে সেই জনগণের বন্যা স্রোত প্রভাবিত হবে, সেই অবস্থা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আগামীতে পর্যায়ক্রমে বাকি 5টি বিভাগীয় সমাবেশ আমাদের অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এইভাবে সারা দেশে গণভোটের গণরায়, সরকার অপেক্ষা করার প্রতিবাদ এবং সংবিধান সংস্কার কমিশন গঠন করে যাতে করে সাংবিধানিক সংস্কার সুনিশ্চিত করে, তার জন্য আমরা জনমত গঠন এবং একটি প্রেক্ষাপট তৈরি করা, যার মধ্য দিয়ে আন্দোলনকে ক্রমশ একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। এর মধ্যে আমরা লক্ষ্য করছি এই সরকারের 100 দিনের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এখানে জনগণের অধিকার, তাদের ইশতেহার, প্রতিশ্রুতি এবং দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের চাইতেও, সেই উদ্যোগ, পদক্ষেপ, প্রচেষ্টার চাইতেও সরকার অত্যন্ত দুঃখজনকভাবে অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। এ পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছে, সংসদের ভিতরে, সংসদের বাইরে, সবগুলোই হচ্ছে অনেকটা বিগত দিনগুলোর কর্তৃত্ববাদী শাসন আমলের বর্ধিত অংশ বা এক্সটেনশন। যেমনটি বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। 30 কার্য দিবসের মধ্যে সংসদে এটা অনুমোদনের বাধ্যবাধকতা সংবিধানে বলা আছে। ওনারা সংসদ অধিবেশনটাই ডেকেছেন পূর্ব পরিকল্পিত অনুযায়ী, এটা বোঝা যায় শেষ দিকে এসে, যাতে তড়িঘড়ি করে বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া যায়, সময় সংকট দেখিয়ে যাতে যথাযথ বা পর্যাপ্ত আলোচনার সুযোগ না দিয়ে এটাকে পাশ করে ফেলা। প্রথম দিনে 133 অধ্যাদেশ স্থাপিত হয়েছে, কিন্তু যেই প্রক্রিয়া আলোচনাটা হয়েছে, বিরোধী দলকে 2 দিন আগে বা সংসদ সদস্যদেরকে 2 দিন আগে যে কাগজ দেওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টা আগে দিয়েছে।
কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আলোচনা চলা গেল দিয়েছে, কিন্তু জাতীয় স্বার্থে বিরোধী দল এটাকে চ্যালেঞ্জ করে নাই। চ্যালেঞ্জ করলে সেই আলোচনায় এখানে স্টপ হয়ে যাওয়ার কথা। এটা আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার যে পদ্ধতি আছে সেখানে এটা অ্যালাউ করা যায় না। তারপরে আমরা জাতির স্বার্থে এই অ্যাক্টগুলো পাস করব, এটা আমরা চেয়েছি। এটাও সংস্কারের একটা পার্ট ছিল। 18 মাসের সরকারের 133টি অধ্যাদেশ কিন্তু একটু সংস্কারের অংশ ছিল। সেখানে মৌলিক কিছু বিষয় আছে, মৌলিক সংস্কার 20টি, যেখানে মানব অধিকার কমিশন, সংবিধান ও সংবিধিত সমস্ত কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, গুরুত্বপূর্ণ জনগণের অধিকার সংরক্ষণ, মানবাধিকার সংরক্ষণের যে সমস্ত কমিশনগুলো ছিল সেই 20টিকে ওনারা এখানে সংসদের এই আলোচনা থেকে ল্যাপস করে দিয়েছে, 4টি রহিত করেছেন, অর্থাৎ 20টি অধ্যাদেশের কবর রচনা করেছেন। মৌলিক সংস্কার যদি না হয় তাহলে গুরুত্বহীন কিছু বিষয়ে সংস্কারকে সংস্কার বলা যায় না। তার মানে সরকার সংস্কার যে চায় না এটা বারবার প্রমাণিত হয়েছে, এবারও প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা রাজপথে আছি, থাকব। আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেব, জনগণের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে 11 দল ঐক্যবদ্ধ আছে, থাকবে, সেভাবে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। অনেক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্ত হত্যা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিক অধিকার যা নিজেদের নাগরিক একইভাবে বলা আছে, বিদেশি নাগরিকদের তাই সেই অধিকার দিতে হয়। এটা প্রতিটি দেশে আছে, আমাদের দেশেও আছে। যদি মনে হয় ভিন দেশের কোন নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেপ্তার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারে, বিচার রায়ে যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটে নেই। ফেলানির হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের পর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যেভাবে মানুষের ক্ষেত খামারে পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানও চলমান। সাম্প্রতিক পশ্চিমের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পশ্চিম বলতে কিছু নাই। তাহলে আপনারা যেটা বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিক বা তাদের দেশে বসবাস করে অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পশ্চিম হয়েছে। আমাদের এক তথ্য আমরা
জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পুশিনের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পুশিন করার চেষ্টা হয়েছে। প্রত্যেক রিপোর্ট এটা হলেও আমরা পাবলিকভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক তুলে নিয়ে যায়। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে কারো উপর আক্রমণ হয়, হামলা হয়, গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমি অনুরোধ করব মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় নেতৃত্বের মতো হয়ে গেছে। এ ধরনের বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ হচ্ছে সীমান্তে যদি কাউকে যদি আপনি ঠেকাতে চান, এটার জন্য আইনে আছে, উনিও সেটা জানেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। সীমান্তে কেউ যদি অপরাধও করে থাকে, সে অপরাধ দমনেরও পদ্ধতি আছে। একটা তো আমি বলেছি, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কথা উনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, তবে সংবিধানের ওনারা অনেক বেশি অভিজ্ঞ, প্রায় সময় সব কিছুতে সংবিধান নিয়ে আসেন। তো এই জায়গায় সংবিধানের ধারাটা ভুলে গিয়েছেন কিনা, নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন, এটা একটা প্রশ্ন থেকে গেল। তবে নিয়ম অনুযায়ী কোনো নাগরিককে, কোনো দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সেখানে কে আছে? বিধানটা হচ্ছে গ্রেফতার করতে পারবে, ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করতে পারবে, কিন্তু মরণঘাতী অস্ত্র সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতের জাতীয় পলিসি এবং নীতির সাথে সংঘর্ষ। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যারাই যে জায়গায় আছেন, ওনারা যেন সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের অতি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিন দেশের স্বার্থ চরিতার্থের অবচেষ্টা না চালায়। সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতীয় বিএসএফ আরো বেশি উৎসাহিত হবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সেই জায়গায় জনগণ অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছতে বাধ্য হবে। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পোষণের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখো, জনগণের
দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না নেয়। সেকেন্ডলি, সীমান্ত হত্যার যে রিপোর্ট আমরা আপনাদের সামনে বললাম, পিউসিনের কথা যে বললাম, দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে দেশের যে 3 মাস বা 100 দিনের দেশ জুড়ে যে ঘটনাগুলি, তার একটা খণ্ড চিত্র দিতে চাই। নাম্বার 1, সারা দেশে মোট ফৌজদারি মামলা হয়েছে 51,486টি 3 মাসে। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে। যেমন মে মাসে 1 লাফে ফেব্রুয়ারির তুলনায় এখানে মামলা সংখ্যা 54.13% বেড়েছে, অর্থাৎ 11,775 ছিল ফেব্রুয়ারিতে, এপ্রিলে এসে 18,150। তাহলে অপরাধজনিত এই মামলা। 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি। তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক লোমহর্ষক ঘটনা যে কয়টি আছে আপনারা জানেন। এই যে আমাদের একজন নারী শিশু রামেসা, তার হত্যাকাণ্ড আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন। তারপরে এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো হলো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনাবলী। বোম, খুন, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নানা ধরনের ঘটনা। এমনকি আগের কায়দায় সেফ কাস্টোডিওতে হত্যাকাণ্ডের ঘটনা আছে, পুলিশের কাস্টোডিও। 100 দিনের যদি দলীয় সহিংসতা বলি, বিএনপি দল হিসাবে 852টি সহিংস ঘটনা ঘটিয়েছে। সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। দলীয় কর্মী হিসেবে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, 41টি মানুষকে খুন করেছে। তন্মধ্যে আপনার বিএনপি নিজের দলের কর্মী নিজেরা খুন করেছে 18 জন, 12 জন মূল দলের, 3 জন যুব দলের, ছাত্র দলের 3 জন, মোটাটাই। সাধারণ মানুষ 19 জন, জামাত ইসলামীর আছে 4 জন। আমাদেরও 4 জনকে বিএনপি খুন করেছে। ধর্ষণ, নারী নির্যাতন শিকার হয়েছে 43, অর্থাৎ বিএনপির হাতে 43 জন নির্যাতিত হয়েছে, ধর্ষণ শিকার হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে বিএনপির দলীয় 141। হামলা হয়েছে 242। এ হামলার শিকার আমাদের এই লড়াকু সৈনিক জোলা যোদ্ধা, এই যে নাসিরউদ্দিন পওদানি, 2 জায়গায়। এটা হলো ঝিনাইদহ, আর একটা হয়েছে হলো সীমান্ত এলাকা যশোরে, 2 জায়গায়। এক জায়গায় তো তার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, আর তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে আমরা কি স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমিক শক্তি হিসাবে আমরা কি পুশিনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? তাহলে কেন সেটা হয়েছে? এখানে সরকার কি করেছে? সরকারের নীরবতায় প্রমাণ করে সরকার এই কাজের মদতদাতা, এবং মামলা নিতেও গড়েমিশি করেছে। আইনের শাসনের কথা বলেন, কিন্তু অপরাধী পার পেয়ে যায়, ভিকটিম বিচারের কাছে আশ্রয় পায় না। এই অপসংস্কৃতিকে দেশকে বের করে আনতে হবে। লুটপাট দখলের ঘটনা ঘটছে 61, অস্ত্রবাজি হয়েছে 60টি, চুরি ডাকাতি হয়েছে 58, শিক্ষাঙ্গনের সন্ত্রাস 68, মাদক এর ঘটনা ঘটেছে 49। এগুলো কিন্তু জাতীয় পরিসংখ্যান নয়, এটা হলো বিএনপির দলীয় অপরাধের
পরিসংখ্যান। এইভাবে একটি দেশকে জনগণের প্রত্যাশার জায়গা কোথায় ছিল আর ওনারা কোন দিকে যাচ্ছেন একটি বড় প্রশ্ন। আমরা সবাই হতবাক এবং উদ্বিগ্ন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনজীবনের নিরাপত্তার পাশাপাশি জনজীবনের যে মানুষের উপর বৈষম্য করা হচ্ছে, জনজীবনকে যে অতিষ্ঠ করা হচ্ছে, দুর্বিষহ করা হচ্ছে, স্বাভাবিক জীবন যাপনে মানুষ যে হিমশিম খাচ্ছে, সেই চিত্রটিও অত্যন্ত ভয়াবহ। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 2 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না। কিন্তু ওনারা সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন গ্যাসের দামও বাড়িয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছে 15 টাকা, অকটেন বাড়িয়েছে 25 টাকা, পেট্রোল বাড়িয়েছে প্রতি লিটারে 24 টাকা, কেরোসিনের দাম বাড়িয়েছে 23 টাকা। এই জ্বালানির সাথে আমাদের উৎপাদনের সকল কার্যক্রম জড়িত। আমরা জানি কৃষকরা জ্বালানি ব্যবহার করে সেগুলো উৎপাদন করে। আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোতে জ্বালানি ব্যবহার হয়, তাদের যে জেনারেটর চালিয়ে বিদ্যুতের অবর্তন এগুলো কভার করতে হয়। তাহলে সেই জায়গায় যদি আপনি দাম বাড়ান তাহলে এটার প্রভাব জনজীবনে পড়ে। আপনি সাংবাদিক, কয় টাকা দিয়ে ঘর থেকে বেরোলে গাড়ি ভাড়া দিতেন, এখন কয় টাকা দেন? তাহলে এখন আর ঘর থেকে বেরোলেই আমার একজন কালকে ফোন করে বলতেছিল এখন ঘর থেকে কম বেরোচ্ছে, কারণ আমার আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য রক্ষা করা যায় এটা নষ্ট হয়ে গেছে। কারণ বের হলেই আমাকে বাড়তি ভাড়া গুনতে হয়। আজকে জ্বালানির ক্ষেত্রে যদি আসেন, 1 সিলিন্ডার যে পরিবারে ব্যবহৃত হয় তাকে 600 টাকা বাড়তি করতে হচ্ছে। যে পরিবারে 2 সিলিন্ডার ব্যবহার হয় তাকে 1200 টাকা বাড়তি এখন ব্যয় করতে হচ্ছে। তাহলে আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে 15.95% বৃদ্ধি করা হয়েছে। এইভাবে এলজিবি গ্যাস বাড়া হয়েছে 3 দফায় 604 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে জনজীবন না বিশ্বাস, এই সব মিলিয়ে আরো অনেক কিছু আছে। সব মিলিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 11 দলের পক্ষ থেকে। গতকাল আমাদের 11 দলের লিয়াজো কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সরকারের এই নীতি, বিশেষ করে সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পাচ্ছে, এখানে দুটো, একটা হলো ডিপ্লোমেসি আর একটা হলো আমার সীমান্তের সুরক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মিলেই এই দুটি বিষয় যদি একটি স্বাধীন রাষ্ট্রের, সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অবস্থানের জায়গা থেকে রোল করতেন, তাহলে আমাদের দেশের মানুষ আজকে উদ্বিগ্নতার মধ্যে থাকতো না, এখানে একটা হুমকির মধ্যে জীবনযাপন করছে। এই জন্য সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যাতে পররাষ্ট্রনীতির ভূমিকা পালন করা হয়। এই দাবিতে সীমান্ত হত্যা বন্ধ, বৈষম্য বন্ধ এবং স্বাধীন দেশের মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রনীতি বজায় রেখে কার্যকর ভূমিকা পালন করার দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় আমরা বললাম, আইন শৃঙ্খলার উন্নতি সহ এই বিষয়গুলোকে দাবি আকারে সামনে এনে আমরা 2 দিন 2টা কর্মসূচি প্রণয়ন করেছি। একটা হচ্ছে আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা
এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছি আগামী 12 জুন। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন। সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। এই দাবিগুলো পূরণের জন্য, সরকারের কাছে দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের শহীদ হাদি, তিনি আরেকটি নির্মম বর্বরতার শিকার হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন আরেক যোদ্ধা। তো সেই স্পটটাকে এখন শাহবাগ চত্বর, হাদি চত্বর হিসেবে এখন আলোচনায় আছে। সে জায়গায় আমরা অবশ্যই স্থান হিসেবে নির্ধারণ করব। এই আলোচনা আমাদের মধ্যে হয়েছে। আমরা এছাড়াও জনমত গঠনের কর্মসূচি হিসাবে বিভিন্ন জেলায় যে সেমিনার করা, রাজধানীতেও রাউন্ড টেবিল করা, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা আবার ঈদের পরবর্তীকালে এই পরিবেশে আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ, যাতে করে মানুষ জানতে পারে দেশ কিভাবে চলছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষের কি করা উচিত। নাগরিক হিসাবে আমাদের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আমরা সব কর্মসূচি গ্রহণ করেছি। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং সরকারকে এই বক্তব্য তুলে ধরছি, এবং আপনারা যে এসেছেন আমাদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন। ঈদের পরে অনেক দিন পর ফরমালি আমরা এখানে আপনার সামনে এসেছি 11 দল হিসাবে। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ব্রিফিং শেষ করছি। যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে আপনাকে বললেন যে সরকারের ব্যর্থতা, কৃষি তারা আটকাতে পারছে না এবং সীমান্ত হত্যা তারা বন্ধ করতে পারছে না। এই জায়গাতে আপনাদেরকে কোনোভাবে মনে হয় কিনা যে সরকার ভারতের সাথে যে নতুন নীতিটা তারা অনুসরণ করছে আওয়ামী লীগের মতো, এবং এই কৃষিটাকে তারা সমর্থন করছে, এটা আপনাদের মনে হয়? আমার মনে হয় আমার বক্তব্যটা আমি কভার করেছি। এক কথায় যদি বলি, সরকার যে পররাষ্ট্রনীতিটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, এটাকে অনুসরণ করে যদি ভূমিকা রাখে, সেখানে বলা আছে কারো সাথে বরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আবার বলা আছে যে আমার দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমার দেশ যে একটা স্বাধীন দেশ, তার সার্বভৌম যে ক্ষমতা, যে মর্যাদার জায়গা, সেটা অক্ষুণ্ণ রেখেই আমরা প্রতিবেশী সহ সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। সে জায়গায় যদি পশ্চিম যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধানও এলাও করে না, সেই কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কি না, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়, তো এইটাকে আপনি কি বলবেন? এখানে মনে হয় আনসার আছে। জি, নেক্সট। ঘটনাটা জাতিসংঘ অবহিত না, এটা নিয়ে হচ্ছে জাতিসংঘের প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা তো সরকারের দায়িত্ব, জাতিসংঘকে অবহিত করা, কিন্তু জাতিসংঘ অবহিত করে নাই বা তারা জানে না। এই না জানাটাকে সরকারের ব্যর্থতা দেখছেন কিনা? এক, প্রত্যেক বছর বিএসএফ এবং বিজিবির মহাপরিচালক পর্যায়ে বৈঠকে, যেটা আজকেও চলমান, এখনো চলমান, কালকে শেষ হবে, এই যে ঘটনাগুলো বারবার হচ্ছে এবং বৈঠক হচ্ছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না, তাহলে
আপনি এটা মনে করেন কিনা যে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার সীমান্ত হত্যা, পুশি এই নীতিগুলো তুলে ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে? জি, আপনার বক্তব্য আপনি যেভাবে বলেছেন দুটো বিষয়। একটা হলো জাতিসংঘকে অবহিত করা, এটা তো পাবলিক করতে পারে না, রাজনৈতিক দল করতে পারে না। পারে, আজকে যেভাবে করছি এই করাটা, এটা আমাদের দায়িত্বে পড়ে, আমরা এই দায়িত্বটা পালন করছি। কিন্তু অফিসিয়ালি তো গভর্নমেন্টেই করতে হবে, এর বাইরে তো পাবলিকলি করার সুযোগ নেই। তো অফিসিয়ালি যেহেতু গভর্নমেন্টকে করতে হবে, আমারও আপনার মতো একটা গভর্নমেন্টের প্রতি প্রশ্ন, কেন গভর্নমেন্ট এটা অবহিত করছে না? ওনারা কি কি বলে, কানে তুলো দিয়ে ঘুমায়, কি একটা বলে না, নাকি জেগে ঘুমায়, কোনটা? আসলে ওই যে বাসরের নাম ধরতে ভয় পায়, কিন্তু আপনি অভিযোগ করতে গেলে কার বিরুদ্ধে অভিযোগ করবেন? এখানে হচ্ছে আমার নাম ধরতে একটু ভয় আছে, এই জন্য আমরা বলছি। কারণ জাতিসংঘের মানবাধিকার আইন অনুযায়ীও কিন্তু পশ্চিম একটা বেআইনি কাজ। কমপ্লেন করলেই তো ওনাদের যে ক্ষমতায় আসার যে বোঝাপড়ার কথাগুলো আছে এই সম্পর্কে চিল করতে পারে, হয়তো বা সেই কারণে ওরা করছে। আর দ্বিপাক্ষিক বৈঠক এটা সবসময়, আমরা এখান থেকে ভালো কিছু আশা করব। তো গভর্নমেন্টের নির্দেশনার বাইরে ডিজি সাহেব কি করতে পারবে? কারণ এই যদি করেন এটা, ওনার পরিণতিও যে অতীতের ডিজির মতো হবে না, এটা তো বলা কঠিন। কারণ এই সরকার আসার পর থেকে যেভাবে প্রশাসনিক দলীয়করণ করছে, একসাথে অতীতকে ছাড়িয়ে গেছে। পুলিশ এবং অন্য ডিপার্টমেন্টের দুর্নীতি যেমন আছে, রাজনীতিকরণও আছে। এই রাজনৈতিকরণের যে প্রতিক্রিয়া প্রভাব পড়ে প্রশাসনের উপর, সেই কারণে কিন্তু সাহসী পদক্ষেপ পুনরায় নিতে পারে না। তারপরে আমরা আশাবাদী হব যে এই বৈঠক থেকে ভালো কিছু হবে। আমরা একটু জনপ্রিয় আপনি তো কয়েক দফা সীমান্তে গিয়েছেন। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকে ক্লান্ত বিরক্ত হয়েছেন। আমি সীমান্ত এলাকায় গিয়েছিলাম, শূন্য রেখা যেটা, সেখানে হলো ধান ক্ষেতের মধ্যে ভারত হলো পুশিন করতেছে বাংলাদেশে, এবং খুবই মানবেতর জীবনযাপন করছে তারা। যেখানে হলো তারা বাংলাদেশিদের কাছে খাবার চাচ্ছে, কেউ পানি চাচ্ছে। তো সেখানে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দিব, বিজিবিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বিজিবিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজিবি হলে বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিন রুখা আমাদের সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয়, আমরা পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে সীমান্ত এলাকায় আপনারা বাংলাদেশের পক্ষ থেকে একটা মানব প্রাচীর তৈরি করেন। এই মানব প্রাচীর ভেদ করে যাতে ওই পার থেকে কোনো সন্ত্রাসী, স্মাগলিং অথবা যারা চোরাচালান করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা নেবেন এবং আমরা আশা করব সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে। তবে আমি যেটা দেখে এসেছি, সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। এবং এই ক্ষেত্রে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়ত শামা ওয়াহেদ, উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরো একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি নেওয়া, উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বত এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, কারণ আপনার সীমান্তে যখন উত্তেজনা হচ্ছে, সেখান থেকে অবৈধ বাংলাদেশি বলে আমাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তাহলে উনি যে বক্তব্য দিয়েছেন এটা শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়,
এখানে বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম, বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত রয়েছে। আমরা সরকারকে বলবো দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য, এবং 32টা জেলা ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দেবে 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, আমাদের চ্যানেলে আফরিন প্রশ্ন করেছে খেলার আন্দোলন আসে নাই, এখানে কিন্তু আরো দুই একটা আসতে পারেন নাই, এটা প্রশ্ন করেননি। এখন জোটে আমরা একসাথে আছি 11 দল, আপনারা দেখবেন সবসময় আমরা একসাথে কাজ করে যাব। তো আজকে এক দুইটা যে দল নাই, আসলে কালকে তড়িঘড়ি করে আমরা খবর দিয়েছি, হয়তো এঙ্গেজমেন্ট আছে এই কারণে আসতে পারে না। তবে আমাদের এক দুইটা ছাড়া সবাই এখানে আছেন। কালকে আবার ওনারা মিটিংও ছিলেন, তো সেই হিসাবে এই প্রশ্নকে আজকে জবাব দেবো। গুঞ্জন থেকে গুঞ্জন হিসেবে দেখা ভালো, অনেক সময় গুনগুন গুঞ্জনে কিন্তু গান হয় না, তাই না? আবার একটু গুঞ্জরণ কি বলে এটাকে বজ্রপাত হয়, কিন্তু আবার বৃষ্টি হয় না। তো গুঞ্জরণেই যে সবকিছু হয়ে যাবে এটা সঠিক না, সঠিক সময়ে এটার জবাব দেবো। ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।